ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। একটু সবাই মনোযোগ দিবেন, কারণ প্রথম অঙ্ক তো আমাদের বুঝতে হবে আগে। ঠিক আছে, দেখেন এখানে শুরুতে লেখা আছে প্রবলেম C4 স্পেশাল পয়েন্ট। স্পেশাল পয়েন্টের 1 নম্বরে লেখা আছে শেয়ার অ্যাকোয়ার্ড বিগিনিং অফ দ্য ইয়ার, মানে শেয়ারটা আপনি অর্জন করছেন বছরের শুরুতে। 2 নম্বরে বলা আছে মাইনরিটি ইন্টারেস্ট, যেটা আমরা জানি মাইনরিটি ইন্টারেস্ট একটা ওয়ার্কিং আছে আমাদের, 6 নম্বর ওয়ার্কিং। 3 নম্বরে বলা আছে আনরিয়ালাইজ প্রফিট, যেটা আমরা জানি 7 নম্বর ওয়ার্কিং। আর 4 নম্বরে বলছে গুডস সোল্ড বাই হোল্ডিং কোম্পানি টু অ্যাট ইনভয়েস প্রাইস, মানে হলো গুড, যে পণ্য একটা আনরিয়ালাইজ প্রফিট বের করার সময় বলছিলাম পণ্যটা কে বিক্রি করে, হোল্ডিং নাকি সাবসিডিয়ারি দেখতে হবে। এখানে বলছে হোল্ডিং কোম্পানি বিক্রি করছে আর কি। তাহলে প্রথমে শুরু করব, তার আগে বলি এই যে স্পেশাল পয়েন্ট দেওয়া আছে আমাদের, স্পেশাল পয়েন্টগুলো পরীক্ষার হলে না থাকার সম্ভাবনাই বেশি। এগুলো থাকলে আমরা দেখে আগে থেকে বুঝে গেছি যে বছরের শুরুতে শেয়ার কিনছে। আমি বলছিলাম যে আমাদের এই অঙ্ক করতে গেলে একটু দেখতে হবে শেয়ার কবে কিনছে, কয়টা কিনছে, কয় টাকা দিয়ে কিনছে, বলছিলাম না নাকি? সেটা আসলে এই অঙ্কে তো দেওয়া আছে। এখানে স্পেশাল পয়েন্ট না থাকলেও আমরা অঙ্ক পড়ে খুঁজে বের করতে পারবো। দেখেন করণীয় কি বলছে, ড্র আপ কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31শে ডিসেম্বর 2022 ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। আমি গতদিনই বলছিলাম আমাদের আসলে করণীয় বিষয় অনলি একটা, কনসোলিডেটেড ব্যালেন্স শিট। আর এই কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে গেলে 8টা ওয়ার্কিং করতে হয়, তাই তো নাকি? ফাইন। দেখেন এখানে আমাদের শুরুতে দায় সাইড আছে, ডান পাশে অ্যাসেট সম্পদ পাশ আছে। দুইটা কোম্পানি, একটা এইচ লিমিটেড আর একটা এস লিমিটেড। তা আমরা জানি এইচ মানে হলো হোল্ডিং কোম্পানি, এস মানে সাবসিডিয়ারি কোম্পানি, একটা হোল্ডিং আর একটা সাবসিডিয়ারি। অ্যাট ফার্স্ট খেয়াল করবেন লেখা আছে শেয়ার ক্যাপিটাল, একটা শেয়ারের মূল্য 10 টাকা, যেখানে এইচ লিমিটেডের টোটাল শেয়ারের মূল্য 20,000 টাকা, এস লিমিটেডের টোটাল শেয়ারের মূল্য 10,000 টাকা। এইটুকু তো বুঝছেন। আমি একটা কথা বলছিলাম যে আমাদের মূলত ম্যাক্সিমাম মানে 4 এবং 8 এই দুইটা বাদে সব ওয়ার্কিংগুলো কার তথ্য নিয়ে করতে হয়? এস এর তথ্য। 4 এবং 8 হচ্ছে এইচ, তাই না? এখন সেক্ষেত্রে আবার আরেকটা কথা বলছিলাম যে মূলত আমাদের এই সাবসিডিয়ারি কোম্পানি এস কোম্পানির শেয়ারটাই কে কিনে নেয়? এইচ কিনে নেয়। এই জন্য সম্পূর্ণ শেয়ারের কাজটা এস কোম্পানির শেয়ার নিয়ে কাজ। কারণ আপনারা দেখে বলেন এস কোম্পানির শেয়ার ক্যাপিটাল কয় টাকা ছিল এখানে, মানে কয় টাকা আছে? 10,000। একটা শেয়ারের মূল্য কয় টাকা আছে? 10 টাকা। তাহলে ভাগ করলে আমরা বলতে পারি আমাদের এস কোম্পানির টোটাল শেয়ার ছিল কয়টা? 1,000টা। ঠিক আছে, ওকে ফাইন। পরে বাকিটুকু যাবো সামনে, সমস্যা নাই। দেন দেখেন এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে প্রথমে লেখা আছে 6,500 টাকা। যেহেতু দায় পাশে আছে মানে প্রফিট, দায় পাশে থাকা মানে প্রফিট, আর সম্পদ পাশে থাকা মানে লস। কারণ আপনারা জানেন আমাদের প্রফিট থাকলে আমরা সেটা ক্যাপিটালের সাথে যোগ করি, ক্যাপিটাল দায় পাশে থাকে, ওই হিসাবে পিএল অ্যাকাউন্ট যদি আমাদের দায় পাশে থাকা মানে এটা হচ্ছে প্রফিট, আর সম্পদ পাশে থাকা মানে হলো এটা হলো আমাদের কি বলছি, লস। ওকে, এখন খেয়াল করবেন এখানে পিএল অ্যাকাউন্ট আছে 6,500 টাকা ছিল বছরের শুরুতে। 21 সালের শেষ মানে কি 22 সালের শুরু, তাই না? এই যে 31/12/2021 সে সময় ছিল 6,500 টাকা, আর 22 সালে লস হয়েছে কয় টাকা? 2,500 টাকা। প্রফিট ছিল 6,500, সেখান থেকে লস হইলো 2,500, বাদ দিলে আলটিমেটলি প্রফিট থাকে 4,000 টাকা। যেহেতু এটা এইসের ঘরে আছে এই তথ্যটা এইসের, সেমভাবে এস এর ক্ষেত্রে খেয়াল করেন এস এর প্রফিট ছিল বছরের শুরুতে হচ্ছে 3,500 টাকা, চলতি বছরে প্রফিট হচ্ছে 2,000 টাকা, দুইটা মিলে হয় 5,500 টাকা, যেহেতু প্রফিট দুইটাই যোগ করছি এই জন্য এস এর ক্ষেত্রে এই এস এর ঘরে বসছে। আর দেন দেওয়া আছে দুইটা ক্রেডিটর মানে পাওনাদার। এবার আসেন সম্পদ পাশে স্থায়ী সম্পদ দেওয়া আছে, আর এই লাইনটা একটু মনোযোগ দিবেন প্লিজ। লেখা আছে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 600 শেয়ার 1/1/2022 বট অন 9,700 টাকা। এটা দেখে কি বুঝতে পারছেন? দেখেন তো টাকাটা আছে এইসের ঘরে, কিন্তু লেখা আছে বিনিয়োগটা আপনি কোথায় করছেন? এস কোম্পানিতে। কয়টা শেয়ার ক্রয় করছেন? 600টা। আর কয় তারিখে কিনছেন? 1/1/2022। এইখানে 3টা তথ্যই আছে, যে 3টা তথ্য আমি খুঁজতে বলছিলাম, যে আমরা কয়টা শেয়ার কিনছি, কয় টাকা দিয়ে কিনছি, কবে কিনছি। মানে এইস কোম্পানি কয়টা শেয়ার কিনছে? 600 শেয়ার। কয়টা কিনছে? 600। কবে কিনছে? 1/1/2022। এখানে পেয়ে গেছি আমরা যে বছরের শুরুতে কিনছে।
হ্যাঁ এইটা না থাকলেও তো আমরা বুঝতাম যে এটা বছরের শুরুতে কিনছে। আর কয় টাকা দিয়ে কিনছে? 9,700, 9,000। আচ্ছা বুঝছেন এই পর্যন্ত? এবার আছে তিনটা সম্পদ। হ্যাঁ স্টক। বুঝতে পারছি। স্টক মানে মজুত পণ্য, ডেপ্টর মানে দেনাদার, ব্যাংকের টাকা মানে তো বোঝেন, ব্যাংকে জমা। তিনটা সম্পদ দেওয়া আছে। দেন নিচে আসেন, একটু মনোযোগ প্লিজ। এখানে বলছে অ্যাট দ্য ব্যালেন্স শিট ডেট এস লিমিটেড ওজ, এইচ লিমিটেড টাকা কত? 600। এই ওজ বলতে বকেয়া, ডিউ, বুঝছেন? মানে আমাদের এস লিমিটেডের কাছে এইচ লিমিটেড টাকা, এইচ লিমিটেড টাকা পায়, কয় টাকা পায়? 600 টাকা পায়। কয় টাকা পায়? 600। 600 টাকা। একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আমি আপনার কাছে টাকা পাই। আমি যদি আপনার কাছে টাকা পাই, আমি হচ্ছে পাওনাদার, আপনি কি আমার দেনাদার। দেনাদার। তাহলে বুঝতে হবে আমার এই প্রশ্নটা আমি কেন করছি, এখানে কাহিনী আছে। কাহিনী কি দেখেন, এখন ভাই আপনি আমার দেনাদার, আমি আপনার পাওনাদার, কিন্তু দুইজন মিলে যখন ব্যবসা এক করে ফেলছি, এই যে কয় টাকা আমরা দুইজন পাইতাম, এই টাকাটা তো আমাদের ব্যবসায়ের নাকি, ব্যবসায়িক লেনদেন। আমি এটা আপনার কি কাছে, এস পাইতো? হ্যাঁ হ্যাঁ পাই। ওইটা কে পাই তো ওইটা নিয়ে পরে যাই, ওইটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। আগে যা বলি তাই বোঝেন, যে আপনার আর আমার মধ্যে ব্যবসায়িক কারণে 500 টাকার মানে 600 টাকার আমি আপনার কাছে পাইতাম। এখন দুইজন যদি ব্যবসা এক করে দিই, তাহলে এই 600 টাকা তখন কি করতে হবে? দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আইসিটি নামে, কি নামে বাদ দিতে হবে? আই সি টি, ইন্টার কোম্পানি ট্রানজেকশন। ইন্টার কোম্পানি ট্রানজেকশন মানে এইচ কোম্পানি এস কোম্পানি দুইটা ছিল আলাদা, যখন এক হয়ে গেছে, এদের মধ্যে যে কয় টাকার আমাদের পাওনাদার দেনাদারের মধ্যে সম্পর্ক ছিল, সেগুলো আমার দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে হবে। কি নামে বাদ দিতে হবে? আইসিটি নামে। এরকম কিছু লেনদেনের নাম এখন বলতেছি, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। কি বললাম? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। সেম ভাবে নোট রিসিভেবল, এর সাথে সম্পর্ক কি? নোটস পেয়েবল। তারপরে বিল রিসিভেবলের সাথে সম্পর্ক কার? বিলস পেয়েবল, ঠিক আছে? এরকম তারপরে হলো ডেপ্টরসের সাথে ক্রেডিটরস, মানে হলো এই যে জিনিস আমি বললাম যেভাবে, যে একজন টাকা পায় আরেকজনের কাছে, তাহলে একজনের যদি বিল রিসিভেবল হয় আরেকজনের বিলস পেয়েবল। এরকম এই যে আন্তঃসম্পর্কিত লেনদেনগুলো, যেহেতু কোম্পানি দুইটা আমরা এক করে ফেলতেছি, একসাথে ব্যালেন্স শিট করবো, সেহেতু এগুলো দুই সাইড থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, সামনে দেখাই দিলে বাস্তব, যখন ব্যালেন্স শিট করব আমরা সরাসরি দেখলে আরো ভালো বুঝবো। ডিউরিং দ্য ইয়ার এইচ লিমিটেড গুডস, মনোযোগ দিবেন ভাইয়া, এখানে বলছিল এইচ লিমিটেড বিক্রি করছে, হোল্ডিং। এইচ লিমিটেড সোল্ড গুডস মানে এইচ লিমিটেড বিক্রি করছে, যার কস্ট ছিল কয় টাকা? 300 টাকা। আর বিক্রি করছে কয় টাকায়? 500 টাকায়। 500 টাকা। আমি 500 এইটার ব্যাখ্যা কতদিন দিছিলাম, যে 300 টাকার পণ্য 500 টাকা বিক্রি করছেন, প্রফিট কত? 200 টাকা। এবার 220 এর মধ্যে আনরিয়ালাইজ বের করবো, কি বের করবো আমরা? আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ হলে যতটুকু আদায় হয় না, কি হয় নাই? আদায় হয় নাই। এই আদায় হয় না বুঝবো কেমনে? যতটুকু বিক্রি করছি ততটুকু আদায় হয়েছে, বাকি অংশ হয় নাই। কনসেপ্টটা কেমন? এইখান থেকে লেখা আছে, খেয়াল করেন, এইখানে খেয়াল করেন কি লেখা আছে। 3/4 অফ দিস গুডস হ্যাড বিন সোল্ড বাই এস লিমিটেড অ্যাট দ্য ব্যালেন্স শিট ডেট। কত কোয়ার্টার বিক্রি করছে? 3 কোয়ার্টার। 3 একটা কোয়ার্টার বছরে কোয়ার্টার কয়টা? 4টা। 3 মাস পরে একটা কোয়ার্টার হয়, তাহলে কোয়ার্টার 4টা, বিক্রি করছে 3টা কোয়ার্টার, বিক্রি করে নাই কয়টা? একটা। তার মানে হচ্ছে আমরা বলতে পারি আনরিয়ালাইজ হলো 4/1 আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ফাইন, তাহলে আর কোনো কিছু এখানে নাই। এবার ব্যালেন্স শিটে আমরা, মানে এবার ওয়ার্কিং এ চলে যাব, ঠিক আছে? ওকে, তানিশা আপু কোনো কথা বলতেছেন না, প্রশ্ন করবেন, ঠিক আছে, দরকার হলে। ওকে আচ্ছা ভাইয়া ফাইন। এখন দেখেন, 1 নাম্বার ওয়ার্কিংটার নাম কি ছিল আমাদের? ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। কি নাম ছিল? হোল্ডিং রেশিও ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। যেখানে বলছিলাম এরকম লিখতে হবে, এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড, গতদিন দেখাইছিলাম না? ওকে, এরা লেখছে কি, এইচ মানে তো হোল্ডিং, আর এস মানে হচ্ছে কি আমাদের সাবসিডিয়ারি বা মাইনরিটি বলা যায়। তো ওরা এইচ ইস টু এস না লেখা লেখছে হোল্ডিং ইস টু মাইনরিটি, কথা একই। আমরা দেখছিলাম কয়টা শেয়ার কিনছে, 600 টোটাল শেয়ার ছিল কয়টা? টোটাল শেয়ার ছিল কয়টা?
1000 1000-এর মধ্যে কিনে নিছে 600, বাকি আছে কয়টা ওর কাছে? 400 তাহলে আমাদের অনুপাতটা হবে 600:400, বুঝতে পারছেন? এবার ছোট করলে দেখেন 200 দিয়ে কাটাকাটি করেন 3:2। প্রথম ওয়ার্কিং কি বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এবার 2 নাম্বার ভাইয়া 1000 শেয়ার হ্যাঁ বলেন। 1000 শেয়ার আমি এটা বুঝি নাই। বলছিলাম কি ভাই, মূলত আমার কনসেপ্ট হলো এস লিমিটেডের কয়টা শেয়ার আছে, এস এর শেয়ার এইচ কিনবে, এস এর শেয়ার বের করবেন। এই যে এস এর শেয়ার ক্যাপিটাল কয় টাকা, এই যে শেয়ার ক্যাপিটাল 10,000 টাকা আছে, হ্যাঁ আর একটা শেয়ারের মূল্য 10 টাকা বলছিল, এই দেখেন ওইটা তো প্রথমে দেখাইছিলাম না, ভাগ করে হ্যাঁ 1000 শেয়ার হয়েছে। তার মানে এস এর শেয়ার ছিল 1000টা, যার মধ্যে এখানে বলছে 600টা কিনে ও নিছে, তাহলে বাকি থাকে 400, বুঝতে পারছেন? হ্যাঁ এখন ফাইন, থ্যাংক ইউ। এবার 2 নাম্বার হলো কারেন্ট ইয়ার প্রফিট, কি বের করতে হয়? কারেন্ট ইয়ার প্রফিট এটা কার, আমি বলছি 4 এবং 8 বাদে সব হয়েছে এস এর, কার? এসের তাহলে এবার এস এর আসেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখেন, খেয়াল করেন। কারেন্ট ইয়ার বলতে অঙ্ক কত সালের? 22। দেখেন তো এস এর ঘরের টাকা হচ্ছে এই যে 5,500, এর মধ্যে কারেন্ট ইয়ার বলতে 22 সালে কত টাকা দেখেন তো, প্রফিট না লস? দেখা বলেন। 21 সালে 3500, 22 সালে কত? 2000 তাহলে কারেন্ট ইয়ার প্রফিট দেওয়াই আছে এই অঙ্কে 2000 টাকা, কোনো প্যারা নাই। এই দেখেন লিখছি 2 নম্বরে, কারেন্ট ইয়ার প্রফিট 2000 টাকা অনলি, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে ফাইন। পরের ক্লাস থেকে আমরা মানে আস্তে আস্তে তো আমরা মনে করেন একটু কঠিনের দিকে যাব, কিভাবে বের করতে হয়। আজকে একটু সাদাসিধা অঙ্ক, দেখেন সমস্যা নাই। 3 নাম্বারে কি আমাদের ক্যাপিটাল প্রফিট বের করতে হয়, কি বের করতে হয়? ক্যাপিটাল আমি গত দিনের সূত্রে দেখাইছিলাম, তাই একটু দেখাই, আশা করি ভুলে গেছেন। দেখেন এই যে ক্যাপিটাল প্রফিট বলতে বলছিলাম শেয়ার ক্রয়ের পূর্বে মুনাফা, শেয়ার ক্রয়ের পূর্বের মুনাফা এখন এই পূর্বের মুনাফার মধ্যে কি কি যায় বলছিলাম? প্রফিট অ্যান্ড লস অন প্রিভিয়াস ইয়ার, মানে 21 সালের প্রফিট, কত সালের? আগের বছর মানে 21 সালে অঙ্কে। ওকে, হ্যাঁ তারপর যাবে রিজার্ভ, কি যাবে? জেনারেল। রিজার্ভ তারপরে যাবে আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড ফিক্সড অ্যাসেট, যেটা সমন্বয় থাকে। এই অঙ্কে সমন্বয়ে কোথাও আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড ফিক্সড অ্যাসেট আছে? না নাই। তারপর কারেন্ট ইয়ার প্রফিট লসের অংশ, তা আমি বলছিলাম বছরের মাঝামাঝি সময় শেয়ার কিনলে তখন এই অংশ বের করতে হয় যে ওই মধ্যে কতটুকু হচ্ছে শেয়ার ক্রয়ের পূর্বে। তা বছরের শুরুতে শেয়ার কিনলে এটা হয় না, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, ক্লিয়ার করি আমি, কারেন্ট ইয়ার প্রফিটের অংশ আসবে না, কেন আসবে না? শেয়ারটা বছরের শুরুতে কিনছে। আন্ডার ভ্যালুড ওভার ভ্যালুড ফিক্সড অ্যাসেট আসবে না, কারণ কি? সমন্বয় নাই। তাহলে থাকতে পারে এই দুইটা, আগের বছরের প্রফিট আর জেনারেল রিজার্ভ। খেয়াল করি, আগের বছরের প্রফিট আর জেনারেল রিজার্ভ। দেখেন তো, এইটা তো এস এর আগের বছরের প্রফিট ছিল 3500, এই ছিল এই যে 3500 বসাইছে এখানে, বসাইছে। হ্যাঁ আর জেনারেল রিজার্ভ দায় পাশে থাকে, আছে দায় পাশে জেনারেল রিজার্ভ? না তাহলে আমার যে বাকি তিনটা নাই এই অঙ্কে, শুধুমাত্র কি আছে বলেন তো? আগের বছরের প্রফিট। তাই লাস্ট ইয়ার প্রফিটটা 3500 টাকাকে ক্যাপিটাল প্রফিট বানায় ফেলেছি। তারপরে বলছিলাম 3 এবং 5, 3 এবং 5 মানে হলো ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট। ক্যাপিটাল মানে শেয়ার করার পূর্বেরটা, রেভিনিউ মানে শেয়ার করার পরেরটা। এই দুইটার ক্ষেত্রে আপনাদের বলছিলাম, কি বলছিলাম? যে এই দুইটা এইচ এবং এস এর মধ্যে অনুপাতে ভাগ করতে হয়। অনুপাত বলতে ফার্স্টে কোন অনুপাত বের করছিলাম? 3:2। তাহলে এই যে 3500 টাকা, এটা 3:2 তে ভাগ করব। 3:2 মানে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 5 দিয়ে ভাগ করবেন, প্রথমটা করার সময় 3 দিয়ে গুণ, আর পরেরটা করার সময় 2 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, বুঝতে পারছেন? তাহলে একটা হ্যাঁ 2100, হ্যাঁ একটা বুঝতে 1400। তাহলে ওয়ার্কিং 3 শেষ। 4 নাম্বার ওয়ার্কিং হচ্ছে আমাদের গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। এটা করতে হয় এইচ এর, কার করতে হয়? 4 এবং 8 করতে হয় এইচ এর, তাই না? হ্যাঁ তাহলে এটা করবে এইচ এর। ওকে ফাইন, খেয়াল করবেন, মনোযোগ প্লিজ। এখানে হচ্ছে বলছে এরকম লিখে দিছিলাম, কি লিখছিলাম দেখেন। প্রথমে আসবে শেয়ার ক্যাপিটাল, কি আসবে? শেয়ার কোনটা আসবে? যতটুকু এইচ কিনছে। ভাই এইচ কয়টা শেয়ার কিনছে? 600। প্রতিটার দাম কয় টাকা ছিল? 10 টাকা। তা 600 এই গুণ, টাকাটা কি আমরা আগেরটাই ধরবো? হ্যাঁ হ্যাঁ, এখানে সবসময় আগের টাকা, শেয়ারের মূল্য, ঠিক আছে? 600 গুণ 10 কত? 6000 হয়েছে, কত হয়েছে? 6000। 6000। এর সাথে কেবল যে ক্যাপিটাল প্রফিটের অংশ বের করছি না,
ওটা যোগ করব। খেয়াল করো, এই দেখো তো ক্যাপিটাল প্রফিটের অংশ কয় টাকা বের করছি? 3500 না 2100, সরি 2100। তাহলে খেয়াল করো, এই সেটটাই নেব। 2100। হ্যাঁ হ্যাঁ যারটা আমরা তো বলছি এটা 2100। এইসের না, অবশ্যই এইসেরটা নেবেন। তাহলে এই ও 6000-এর সাথে 2100 যোগ করছি, কত হয়েছে? 8000 100। 100। এবার বাদ দিতে হবে ক্রয় মূল্য, কয় টাকা কিনছিলেন? 9700। তাহলে ভাই আমার মূল্য ছিল 8100, আমি দিছি 9700, বেশি দিছি? হুম। 1600 টাকা বেশি দিছি। বেশি দিলে ওটা সুনাম বাবুদ্দি, গুডউইল, আর কম দিলে ক্যাপিটাল রিজার্ভ, এরকম বলছিলাম না? হ্যাঁ। তাহলে আমাদের এখানে মাইনাস ফিগার থাকলে গুডউইল, প্লাস ফিগার থাকলে ক্যাপিটাল রিজার্ভ। চারটা ওয়ার্কিং কি কারো কোনো প্রশ্ন আছে? চারটা ওয়ার্কিং এ কারো ভাইয়া কোনো প্রশ্ন? আরেকবার বুঝিয়ে দিন এটা। কোনটা? সম্পূর্ণটা? প্রথমে না, নিচেরটা। আমি আবারও বলি, এইটুকু আবারও বলি। গুডউইল। প্রথম কাজ হলো কয়টা শেয়ার কিনছে? 600টা। যে কয়টা এইচ হ্যাঁ। কিনছে ওইটার মূল্য নিবা, এই যে ফেস ভ্যালু অনুসারে 600 গুণ 10, 6000 টাকা। তার সাথে এই যে 3 নাম্বার ওয়ার্কিং এ এইচ এর অংশ কয় টাকা বের করছো? ক্যাপিটাল প্রফিট, 2100। ওইটা যোগ করবা, লস হলে বাদ দিতা, দিয়ে টাকা আসছে 8100। তার মানে আমাদের এই শেয়ারের বর্তমানে মূল্য আছে 8100 টাকা, কিন্তু আমরা কিনছি কয় টাকা দিয়া? 9700। বেশি দিছি 1600 টাকা। এটাই হচ্ছে আমাদের গুডউইলের টাকা, মানে সুনাম বাবদ আমরা বেশি টাকা দিছি। ওদের সুনাম না থাকলে আমি বেশি দাম দিয়ে কিনবো কেন? কেন কিনবো বলো? সুনাম আছে বিধায় তো বেশি দাম দিয়ে কিনছি। ঠিক, বুঝতে পারছো? বুঝতে পারছি। ফাইন। এবার আসো ওয়ার্কিং 5, রেভিনিউ প্রফিট। ভাই একটা নোট লিখে দিছিলাম একদম সাদা সিধা পরনে, কি লিখছিলাম? যে বছরের শুরুতে যদি শেয়ার ক্রয় করা হয়, বছরের শুরুতে কিনছে, হুম। কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট সেম হয়। মানে এরকম ভাই, বছরের শুরুতে শেয়ার কিনছেন মানে 22 সালের 1 তারিখে কিনছেন, তাহলে এই 22 সালে সারা 22 সালে প্রফিটটা কি শেয়ার করার পরের না আগের? আবার প্রশ্ন করি, বলছি 22 সালে জানুয়ারি 1-এ পরের। আপনি শেয়ার কিনছেন, তাহলে 22 সালে সম্পূর্ণ প্রফিটটা শেয়ার করার পরে প্রফিট। এই জন্য বছরের শুরুতে শেয়ার করলে যে যে প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট থাকে, মানে এখানে 2000 টাকা, ওইটাই রেভিনিউ প্রফিটে বসে যাবে। এই যে 2000 টাকা বসাই দিছি, বুঝতে পারছেন? আর হলো আমি বলছিলাম 3 এবং 5 হ্যাঁ। অনুপাতে ভাগ করতে হয়, তো এই যে সেই অনুপাতে ভাগ করছি। আর এরা নোট লিখে দিছে এখানে, এই যে এখানে যেহেতু শেয়ার ক্রয় করেছে বছরের শুরুতে, সেহেতু কারেন্ট ইয়ার প্রফিট এবং রেভিনিউ প্রফিট সেম হবে। 5টা ওয়ার্কিং কি শেষ? হ্যাঁ, শেষ। 6 নম্বরে মাইনরিটি ইন্টারেস্ট, 6 নম্বরে কি? এইটায় যেমন আমরা কার শেয়ার নিছি, এইসের, মানে এইস কয়টা কিনছে, এখানে যে বাকিটা আসে, বাকিটা বলতে কয়টা কিনছে? 600। বাকি থাকে কয়টা? 400। সেই 410 টাকা দিয়ে গুণ করে 4000 হয়েছে। এই পর্যন্ত বুঝছো? পরবর্তী হ্যাঁ। কাজ, এই যে 3 এবং 5, এই যে যে দুইটা করছি না আমরা, এই দুইটা থেকে ভাগ করে এস এর অংশ কতটুকু আছে? একটা 1400, একটা 800 আছে। আছে। এস এর অংশটুকু আসবে শুধু। দুইটাই প্রফিট হয়েছে, দুইটাই যোগ করবে, এই যে 1400 আর 800 যোগ করে 6200 আসছে, এটাই মাইনরিটি ইন্টারেস্ট। যদি লস থাকতো বাদ দিতাম। তাহলে আবারও বলি, যতটুকু শেয়ার ওর আছে মানে বাকি 400, এটার মূল্য নিব, এর সাথে কি কি আসবে? ক্যাপিটাল প্রফিট আর লস, রেভিনিউ প্রফিট আর লস। প্রফিট হলে যোগ করবা, লস হলে বাদ দিবা। কার অংশ নিবা? এটা যেহেতু এস এর অংশ, তাই এস এরটা নিবা। 6 নাম্বার ওয়ার্কিং কি শেষ? হ্যাঁ। 7 নাম্বারের নাম আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট আমি মুখে মুখে বলছিলাম যে এই যে 300 টাকার পণ্য আর 500 টাকা বিক্রি করছি, প্রফিট কয় টাকা? 200। এই যে 200 বের করছে ওরা, দেখেন এখানে, যার মধ্যে এখানে বলছিল 3টা কোয়ার্টার, এটাও দেখাইছিলাম যে 4 ভাগের 3 ভাগ বিক্রি করছি, তাহলে বিক্রি করি না কত? 4 ভাগের 1 ভাগ। এটাই আনরিয়ালাইজ। তো 200 গুণ 4 ভাগের 1 ভাগ, 50 টাকা। 7 নাম্বার ওয়ার্কিং, কারো কোনো প্রশ্ন আছে? 1 থেকে 7। না। থ্যাংক ইউ। প্রবলেম 8, সরি ওয়ার্কিং 8, এটার নাম হলো পিএল অ্যাকাউন্ট। এটার নাম কি? পিএল অ্যাকাউন্ট। এইটাও এইচ এর করতে হয়। কার করতে হয়? এইচ। দেখো তো এইচের পিএল অ্যাকাউন্ট, এই যে পিএল অ্যাকাউন্ট, এইচের কয় টাকা ছিল বছরের? আমাদের এখানে 4000 টাকা ছিল। 4000। এই দেখো, প্রফিট শোন ইন ব্যালেন্স শিট নামে 4000 দিছি আমরা, নিছি। এবার নতুন প্রফিট মানে রেভিনিউ প্রফিট নতুন করে কয় টাকা হয়েছিল এদের? এখানে রেভিনিউ প্রফিট কয় টাকা হয়েছে এইচের? 1200। হুম। এই যে রেভিনিউ প্রফিটের ওর অংশ যোগ করতে হয়। মানে কনসেপ্টটা এমন বলছিলাম যে আপনার বছরের শুরুতে 4000 টাকা মুনাফা আছে, চলতি বছরে কয় টাকা মুনাফা হয়েছে যোগ করবেন, লস হলে বাদ দিবেন, দিয়াই হচ্ছে পিএল অ্যাকাউন্টে শেষের ব্যালেন্স পাবেন। ওরা সেই কাজটাই করছে। বছরের শুরুতে 4000 টাকা ছিল, সেটা বসাইছে,
আর এই রেভিনিউ প্রফিট মানে শেয়ার করার পরে এই 1200 টাকা যোগ করছে, এই 1200 টাকা যোগ করছে, করলে আসছে 5200। সেখান থেকে আনরিয়ালাইজ প্রফিট কয় টাকা ছিল? 50। আনরিয়ালাইজ মানে আদায় হয় না, তাই বাদ দিয়ে দিব। এই 50 টাকা বাদ দিলে 5150 টাকা আসছে। 1 থেকে 8 ওয়ার্কিং এ কারো কোনো প্রশ্ন আছে? বেসিক ওয়ার্কিং, না। এই ওয়ার্কিং ভালো করে করতে হবে, কারণ কি ভাই 8টা ওয়ার্কিং করলে অঙ্ক একদম শেষ। আর এই 8টা ওয়ার্কিং এ বেসিক অঙ্ক এইটাই, কারণ এরপরে একটু একটু করে প্রবলেম বাড়বে, ঠিক আছে, মানে একটু ঝামেলা থাকবে পেঁচামেচি। যাই হোক, এখন আসি আমরা ব্যালেন্স শিট কেমনে করব। ভাই মনোযোগ প্লিজ, একদম মনোযোগ। এখানে এই যে ব্যালেন্স শিটটা আমরা করব এখন, এই তথ্যগুলো সব নিয়ে করব, এর বাইরে কি সেটা পরে কইতেছি। আর এটার মধ্যে আমাদের কাজটা সেটা কি, আগে মনোযোগ দেন। কাজ হলো এই যেগুলা মানে এই যে যত তথ্য আছে, যেগুলো আমরা এই ওয়ার্কিং এর মধ্যে একবার নিছি সেগুলো আর আসবে না, মানে ব্যালেন্স শিটে আসবে না। যেগুলো ওয়ার্কিং এ ইউজ করি না সেগুলো আসবে। কথা আরেকবার বলি, কি বলছি বলেন তো? এই যে আমরা যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে সম্পদ এবং দায়, এর মধ্যে যে তথ্যগুলো আমরা এই ব্যালেন্স শিট ওয়ার্কিং এর মধ্যে ইউজ করছি সেগুলো আর ব্যালেন্স শিটে আসবে না, বুঝছেন? বাকিগুলো নিয়ে আসবো। কথা ক্লিয়ার? বুঝছি। ফাইন, শুরু করলাম। এই দেখেন, এই প্রথমে শেয়ার ক্যাপিটাল আছে, একটা হচ্ছে 20,000, একটা কত? এই যে আমাদের এই 10,000 টাকার যে আমাদের শেয়ার আছে 10 টাকা করে, এই 10,000 টাকারটা এই 600-400 নিয়ে কাজ করছি না আমরা? হ্যাঁ। এ সেটটা নিয়ে কিন্তু কাজ করছি, কিন্তু এই সেটটা নিয়ে কাজ করছি। না। তাহলে এই সেটটা আসবে, শেয়ার ক্যাপিটাল নামে কয় টাকা আসছে? 20,000 পাইছেন প্রথমটা। হ্যাঁ। হ্যাঁ। এবার আসেন ভাই প্লিজ মনোযোগ। এই পিএল অ্যাকাউন্ট 4,000 টাকা আমরা নিছি, দেখেন এই 4,000 টাকা এইখানে নিছি, কোথায়? এই নিছি, হ্যাঁ। এইটা আর আসবে না। এবার এইখান থেকে খেয়াল করেন, এই 3500 2000 এটাও আমরা নিয়ে কাজ করছি। হ্যাঁ। তাহলে এগুলো আসবে না। এর বাইরে কি আছে? ক্রেডিটর কি আছে? ক্রেডিটরস। দুইটা একটাও নিয়ে কাজ করি না, একটাও নিছি, মানে এইচ বাই এস কোনো টাকা নিছি বলেন? না। তাই ক্রেডিটর এইচ প্লাস এস লিখছি আমরা। 3800 প্লাস 2100 করলে কত হচ্ছে? 5000। না। এর বাইরে বলছিলাম, এই দেখেন সমন্বয়ের 1 নম্বর শুরুতেই বলছিল যে, আমি বলছিলাম না ভাই 600 টাকা পায় একজন আরেকজনের কাছে। হ্যাঁ। এই জিনিসগুলো আইসিটি নামে বাদ দিতে হয়। কি নামে বাদ দিতে হয়? ওরা লিখছে ইন্টার ট্রানজাকশন। আপনি আইসিটি লিখবেন, ইন্টার ট্রানজাকশন লিখবেন, একই কথা। এই 600 টাকা দুই সাইড দিয়ে বাদ দিবেন, এই দেনাদার থেকেও বাদ দিবেন, পাওনাদার থেকেও বাদ দিবেন। এই খেয়াল করেন এখানে এই ডেপ্টরে আমরা কি করছি, দুইটা যোগ করে এখান থেকে আইসিটি নামে 600 টাকায় বাদ দিছি। দেখেন আমার এইটুক কথা বুঝেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। ফাইন, থ্যাংক ইউ। এখানে আসেন, এখান থেকে বলবেন এই ফিক্সড অ্যাসেট কি আমরা নিছি কোথাও? না। না। তাহলে এই দুইটা যোগ করবো, 9,000, 5,200, 14,200 টাকা। এই দেখেন ফিক্সড অ্যাসেট, ক্লিয়ার? হুম। ফাইন। ইনভেস্টমেন্ট 9,700 টাকা কিন্তু নিছি, কোথায় নিছি? এই যে নিছি। হ্যাঁ। তাহলে ইনভেস্টমেন্ট আসবে না। স্টকও নি নাই, ডেপ্টর তো কেবল বুঝাইলাম, ব্যাংকও নি নাই, সব আসবে। স্টক দুইটা মিলে হয় 7,000 আর 3,000, 10,300। কত হয়? 10,300। লেখছেন স্টক। স্টক স্টক মানে পণ্য, পণ্যের সাথে এই পণ্য বিক্রয় আনরিয়ালাইজ প্রফিটের সম্পর্ক। স্টক থেকে সবসময় আনরিয়ালাইজ প্রফিট বাদ দিতে হয়। মজুত পণ্য থেকে সবসময় আনরিয়ালাইজ প্রফিট বাদ দিবেন 50 টাকা, যে কয় টাকা হয়। তাই স্টক থেকে 50 বাদ দিয়ে 10,250 আসছে। দেন ডেপ্টর দুইটা যোগ করে, এই যে এইটুকু আমি আগেই বুঝাইছি, আইসিটি বাদ দেওয়া। আর ব্যাংকে কোনো কাজ নাই, দুইটা যোগ করে 1100 1400 মিলে 2500 টাকা। এই পর্যন্ত বুঝলে আমাকে বলেন। আমি এখন অনেক কিছু বাকি আছে বলি নাই, যে এই উপরের কাজটুকু বুঝছেন? কি বলছি? যেগুলো আসে না মানে নিয়ে আসছে আগে ওয়ার্কিংয়ে, সেগুলো আনি নাই। এর বাইরে কি কাজ করছি? শুধুমাত্র স্টকের সাথে কি করছি? স্টকের সাথে কি করছি? আনরিয়ালাইজ প্রফিট বাদ দিছি, যেটা সবসময় করব। স্টক থাকলে আনরিয়ালাইজ প্রফিট বাদ দিব। আরেকটা কাজ কি করছি? ডেপ্টর ক্রেডিটর থেকে আইসিটি বাদ দিছি। কি বাদ দিছি? আইসিটি। যখন আন্ত কোম্পানি লেনদেন থাকবে, ডেপ্টর ক্রেডিটর, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস পেয়েবল নোট রিসিভেবল, বন্ডস পেয়েবল বন্ড রিসিভেবল, বিলস পেয়েবল বিল রিসিভেবল, মানে একই রকম যে এন্ট্রিগুলো, ঠিক আছে, এগুলো দুই পাশ থেকে আইসিটি নামে বাদ দিতে হয়। এরপরে আসি আমি, পরবর্তী কাজ কি ভাই প্লিজ মনোযোগ। এর পরের কাজ হলো এই যে 8টা ওয়ার্কিং করছি না আমরা, করছি? হ্যাঁ। এখান থেকে 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, খুব সুন্দর দেখেন, 4 6 8 পর পর একটা গ্যাপ দিয়া এই তিনটা ব্যালেন্স শিট নিয়ে আসতে হবে। 4 6 8, 4 6 8। 8। 4 নাম্বার কি? গুডউইল, 1600 টাকা। হ্যাঁ। গুডউইল সম্পদ না দায়?
সম্পদ। এই দেখেন এই যে সম্পদ পাশে গুডউইল লিখছি আমরা 1600, বুঝতে পারছেন? হ্যাঁ। এবার 6 নম্বরে কি মাইনরিটি ইন্টারেস্ট, মানে সংখ্যালঘু স্বার্থ, মানে মাইনরিটি বা সাবসিডিয়ারিরা প্রতিষ্ঠানের কাছে কয় টাকা পায়। আচ্ছা, প্রতিষ্ঠানের কাছে কেউ টাকা পাইলে প্রতিষ্ঠানের সম্পদ নাকি দায়, দায়। তাহলে দায় পাশে বসবে 6200, এই যে কি নামে লিখছি মাইনরিটি ইন্টারেস্ট, ক্লিয়ার? আর আর 8 নাম্বার আছে হ্যাঁ। পিএল অ্যাকাউন্ট, কি আছে? প্রফিট এন্ড PL লস account। অ্যাকাউন্ট। এই দেখেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কোন পাশে ছিল, সম্পদ না দায়? দায় পাশে। আজীবন দায় পাশেই বসে নরমালি, ঠিক আছে? মানে যদি লস না থাকে, তাহলে এই যে পিএল অ্যাকাউন্ট এটা দায় পাশে বসাই দিছি, এই দেখেন 5150 যে কয় টাকা লাস্টে আসছে। তাহলে এই 3টা এন্ট্রি নিয়ে দিবেন, 2 সাইড যোগ করবেন, মিলে যাবে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটু কথা বলবো, বলেন প্রশ্ন আছে কিনা? ভাইয়া আরেকবার বোঝাই দিবেন? কোনটা? মানে ওই লাস্ট ব্যালেন্স শিট বাদে যেগুলো লিখছি এগুলো। ব্যালেন্স শিট বাদে শুধু 4 6 8 নিব, 4 6 আর 8। 4 নাম্বারে কি বের করছি আমরা, গুডউইল 1600 টাকা। হ্যাঁ, গুডউইল গুডউইল সম্পদ নাকি দায়? সম্পদ। এই জন্য এই গুডউইল 1600 টাকা সম্পদ পাশে বসছে। আর 6 নাম্বার আছে মাইনরিটি ইন্টারেস্ট, সংখ্যালঘু স্বার্থ, মানে সংখ্যালঘু বলতে যা বুঝাইছিলাম যে ছোট আমাদের সাবসিডিয়ারি কোম্পানি আমাদের প্রতিষ্ঠানের কাছে 6200 টাকা পায়, তা আমার প্রতিষ্ঠানের কাছে যে টাকা পাক এটা আমার প্রতিষ্ঠানের সম্পদ নাকি দায়? দায়। এই জন্য মাইনরিটি ইন্টারেস্ট দায় পাশে বসছে 6200। তারপরে হলো এই পিএল অ্যাকাউন্ট, এই দেখো পিএল অ্যাকাউন্ট কোন পাশে আছে? লায়াবিলিটি। আজীবন নর্মালি পিএল অ্যাকাউন্ট দায় পাশে বসে, তাহলে এই যে পিএল অ্যাকাউন্টে লাস্টে 5150, এই দেখো এই যে দায় পাশে বসেছি। এবার 2 সাইড যোগ করলে মিলে যাবে। আর কোনো প্রশ্ন আছে? পিএল অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কি লিখছি আমরা? এই লাস্টের টাকাটা ভাই যা বের করছি আমি, একদম ফাইনাল ব্যালেন্স। ও আচ্ছা। মানে ওইটা তো আগে ছিল, হ্যাঁ, বুঝতে পারছি। বছরের শুরুতে এটা ছিল, আমার শেষেরটাই তো এখন লাগবে, তাই না? শেষে এইটা আছে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আর বাকি দুইজন আপনাদের কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওয়ার্কিং থেকে কয়টা তথ্য নিলাম? 4টা। কয়টা নিলাম? 4টা। মানে কি এই 4 6 8 এই 3টা তো ব্যালেন্স শিটে বসাইছি, 4 শুধু সম্পদ পাশে, 6 আর 8 দায় পাশে। আর এই যে আনরিয়ালাইজ প্রফিটের 50 টাকা স্টক থেকে বাদ দিছি, কোথা থেকে বাদ দিছি? স্টক। এই হলো ওয়ার্কিং থেকে এই 4টা ব্যালেন্স শিট আসবে। এটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। আর একটা মানে একটা গল্প বলি, গল্পটা হলো মাস্টার্স পরীক্ষায়, আপনার মাস্টার্স সামনে করলে মাস্টার্সে এই অধ্যায় আছে, বুঝছেন? আমি মাস্টার্স পরীক্ষা দিচ্ছিলাম, যখন মাস্টার্সে ছিলাম, আমার এই হোল্ডিং মিলতেছে না পরীক্ষার হলে, মাথা গেছে নষ্ট হয়ে। পরে বাইরে বেরোয় ঘুরে ফিরে আসছি, আইসা দেখি কি এই যে 6 নম্বরে মাইনরিটি ইন্টারেস্টে এই টাকাটা দায় পাশে আমি নিয়ে নাই। আর আমি যুদ্ধ করে গেছি অঙ্ক নিয়ে, বুঝছেন? এই জন্য আমি কিন্তু খুব সুন্দর করে মার্কিং করে দিব ছেলে মেয়েরে, যে 4 6 8 এই 3টা আসবে, আনরিয়ালাইজ প্রফিট বাদ দিবে। আর মনে রাখার সিস্টেম কি 4 6 8 একদম জোর সংখ্যা, 2 বাদে বাকি 3টা, ঠিক আছে? কখনো ভুলবেন না। বুঝতে আর পারছি। পরীক্ষার হলে কিন্তু একবার যদি একটা অঙ্ক না মেলে, তার মানে তো জীবনটা জাহান্নাম হয়ে যায়, তাই না? সুতরাং এগুলো একটু মনে রাখতে হবে। কোনো প্রশ্ন আছে বলেন? মাথা একবার ঘুরে গেলে পরীক্ষাটা শেষ হ্যাঁ, একেবারে। একটা অঙ্কে মাথা ঘুরলে পরীক্ষা শেষ। আশা করি বুঝছেন। চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দর করে বোঝানোর। বাসায় করবেন অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, বাসায় করবেন। আর পরের দিন ইনশাল্লাহ আমরা আরেকটু কঠিন অঙ্কে যাব। এরকম করে 4টা 5টা অঙ্ক করলে আমরা 90% বুঝে যাবো যে সিস্টেমটা কি, ঠিক আছে? আর বাকি 10%-এর জন্য ঠিক বেশি আছে। করতে হবে, ওকে? ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে। এই অসুস্থ অবস্থায় এত স্মুথলি ক্লাস নেব আমি বুঝতেই পারি না। আলহামদুলিল্লাহ। ই রে আল্লাহ।